প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি পাকশী স্টেশনে। বাংলাদেশের পাবনা জেলার অন্তর্ভুক্ত ঈশ্বরদী থানার বা উপজেলার এই ছোট্ট শহর পাকশী। যদিও এটি এলাকায় ছোট, কিন্তু কার্যক্রমে কিন্তু পাকশী এখন অনেক বড় এবং সমৃদ্ধ একটি জায়গা। আপনারা জানেন, পাকশীতে রেলওয়ে হেডকোয়ার্টার ছিল, যা রাজশাহীতে পরবর্তীতে চলে এসছে। পাকশীতে হার্ডিঞ্জ সেতু রয়েছে। প্রমত্তা পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই ছোট্ট সুন্দর ব্রিটিশদের গড়া শহর। এর পাশে এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। পাশে আরেকটি সেতু হয়েছে, যে সেতুটির নাম লালন শাহ সেতু, যা সড়ক সেতু। কানেক্টিভিটি তৈরি করেছে গোটা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের। আর হার্ডিঞ্জ সেতুর কথা তো বললামই আপনাদের। এই স্টেশনের নিচেই দুটি স্টল রয়েছে, আপনারা এখানে গলা ভিজিয়ে নিতে পারবেন, একটু হালকা নাস্তা করে চা খেতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে 29 নভেম্বর 2024 সকাল 9টা। আমি এই মুহূর্তে অবস্থান করছি পাকশী স্টেশনে। পাকশীতে আসার একটা বড় উদ্দেশ্য আমার রয়েছে, যেটা আমি এই পর্বের শেষের দিকে অথবা পরের পর্বে কোনো এক সময় এটি সুন্দর করে বলবো। বাট এই মুহূর্তে আমি উঠে যাচ্ছি স্টেশন প্ল্যাটফর্ম, অর্থাৎ রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা পাকশী স্টেশনের, সেখানে সিঁড়ি বেয়ে উঠতে হয়। রেল লাইনটা অনেক উঁচুতে, কারণ হার্ডিঞ্জ সেতুর সাথে সমতা রক্ষা করেই আসলে এই জায়গাটি তৈরি করা হয়েছিল বা এই রেল লাইনটি তৈরি করা হয়েছিল। এখান থেকে ডান দিকে আপনারা এই যে আমি ঢুকে যাচ্ছি, একটি ছোট্ট টানেল দেখতে পাচ্ছেন। এটি আসলে রেল লাইনের নিচ দিয়ে মানুষ পার হওয়ার জন্য তৈরি করা হয়েছিল 1913 সালে। রেল লাইন টানেলের ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম, তখন টানেলের দুপাশে দেয়াল গাত্রে অসংখ্য লেখনী এবং চিত্রকলা ফুটে উঠছিল, যা অগাস্ট বিপ্লবের প্রতিচ্ছবি। টানেলটি ক্রস করতেই আমার সামনে নীল আকাশ, সাদা মেঘ, আর তার নিচে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিমনিগুলো জলজল করে ফুটে উঠল। এটি অত্যন্ত মনোরম এবং সুন্দর একটি দৃশ্য, যা দেখলে মন জুড়িয়ে যায়। তো আছেই, যাই হোক, আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে আসলাম পাকশী রেলওয়ে স্টেশন। আমরা স্টেশনের বোর্ডটি দেখতে পাচ্ছি, আর পিছনে নীল আকাশ, যেটা একটু আগেই বলছিলাম। উপর থেকে এটি অনেক উঁচুতে হওয়ায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলের চারপাশের দৃশ্য এখান থেকে খুব ভালো দেখা যায়। আমি এই মুহূর্তে যে মুখী হয়ে দাঁড়িয়ে আছি সেটি হলো ঈশ্বরদী, অর্থাৎ আমার সামনে ঈশ্বরদী স্টেশন, আর পিছন দিকে ভেড়ামারা তথা কুষ্টিয়া যশোর বা এই রুটের খুলনা রুট যেটিকে বলি, সেই অংশটি, অর্থাৎ পদ্মা নদীটি আমার পিছনে অবস্থান করছে। আর আমার ডান দিকে অবস্থান করছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনা, আর বাম দিকে ছিল আসলে পাকশী শহর বলতে যেটি বোঝায় রেলওয়ে হেডকোয়ার্টারের। তো সেটি আমরা অবশ্যই পরে দেখব সুন্দর করে। বাট এই মুহূর্তে আমি পাকশী স্টেশনের উপরে অবস্থান করছি। রেলওয়ে ইতিহাসে পাকশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এর কারণ হলো, অবিভক্ত ভারতে যখন কলকাতার সঙ্গে ত্রিপুরা, আসামের যোগাযোগ রক্ষার জন্য ব্রিটিশরা চিন্তাভাবনা করছিল, তার আগে পর্যন্ত যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেটি হলো, তখনও কিন্তু ট্রেন চলতো, দার্জিলিং মেল চলতো, এবং সে কথার একটু পরে বলছি। এখন একটু বলে নিই, এই যে আমার সামনে যে জায়গাটি, সেটি হলো হার্ডিঞ্জ সেতু এরিয়া। আমার সামনেই দেখতে পাচ্ছেন একটি স্থাপনা, এটি হার্ডিঞ্জ সেতু। এটি 1909 সালে প্রকল্প শুরু হওয়ার পরে 1915 সালে এটি ফাইনালি যোগাযোগ ব্যবস্থা চালু হয়, এবং রেল লাইন স্থাপিত হলে কলকাতা থেকে এই রুটে ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল করতে পারে। সৌন্দর্য সেটি বর্ণনা করছি। এখান থেকে রেল স্টেশন ভবনটি নিচে অনেকখানি নেমে গিয়ে যে পথে আমি উঠে এসেছিলাম দেখা যাচ্ছে। এটি দোতলা বিশিষ্ট একটি ব্রিটিশ স্ট্রাকচার, অর্থাৎ ব্রিটিশ আমলের স্ট্রাকচার। এই লাল রঙের ভবনগুলো দেখলেই আমাদের সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। খুবই সুন্দর লাগছে, আপনারা দেখুন। আর এই যে রেল লাইনের পাশে, প্ল্যাটফর্মের পাশে
এই যে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই গাছপালাগুলো, এটা আমাকে ভীষণ টানে। জংলি গাছ। করছে রেলওয়ে ইতিহাসে পাকশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এর কারণ হলো অবিভক্ত ভারতে যখন কলকাতার সঙ্গে ত্রিপুরা, আসামের যোগাযোগ রক্ষার জন্য ব্রিটিশরা চিন্তাভাবনা করছিল, সালে এটি ফাইনালি যোগাযোগ ব্যবস্থা চালু হয় এবং রেল লাইন স্থাপিত হলে কলকাতা থেকে এই রুটে ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল করতে পারে। এবারে আসি এর ইতিহাসে। আসলে নদীর উপরে ব্রিজ না থাকায় তখন রেল চলাচল করার জন্য অন্য একটি মাধ্যম বেছে নিয়েছিলেন তৎকালীন শাসকরা, সেটি হলো ফেরি যোগাযোগ। কলকাতা থেকে সরাসরি ট্রেন চলে আসতো কুষ্টিয়ার দামুকদিয়া তথা রায়টা ঘাটে, এবং সেখান থেকে এই সারাঘাট, এখান থেকে একটুখানি পশ্চিম গিয়ে গেলেই কয়েক কিলোমিটার, 2-1 কিলোমিটার বা 2-3 কিলোমিটার দূরে গেলেই সারাঘাট। এই সারাঘাটেই ছিল সেই ফেরিঘাটটি, এবং ওপার থেকে ট্রেন থেকে নেমে লোকজন ফেরিতে পার হয়ে এপারে এসে আবার ট্রেন থাকতো, যে ট্রেন দিয়ে সোজা, এখন আমরা পুরনো ঈশ্বরদী বলি এই এলাকাটাকে, সেই বাঁধ এখনও আছে, যদিও এটি কাটতে কাটতে সমান হয়ে গেছে প্রায়। সেই বাঁধের উপর দিয়ে ট্রেন গোপালপুর তথা আজিমনগর স্টেশন পার হয়ে আব্দুলপুর হয়ে সোজা নাটোর হয়ে চিলাহাটি চলে যেত, এবং চিলাহাটি দিয়ে এটি শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ রক্ষা করত। অর্থাৎ আগে যারা কলকাতা থেকে দার্জিলিং মেলে চড়ে শিলিগুড়ি যেতে চাইতেন, তাদেরকে এই নদীপথে ফেরি হয়ে দুই পাশে ট্রেন যোগাযোগ রক্ষা করে যেতে হতো। পরবর্তীতে 15 সালের পর থেকে অবশ্য আর ফেরি চলাচল করেনি, তখন এই ব্রিজের উপর দিয়েই কানেক্টিভিটিটা তৈরি হয়। এবং আপনারা জানেন বাংলাদেশের যমুনা রেল সেতু যেটি তৈরি হতে যাচ্ছে, এটি তৈরি হওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু হবে সেটি। কিন্তু এখন পর্যন্ত এই হার্ডিঞ্জ সেতুই বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু, 1.8 কিলোমিটার। এটি ব্রিটিশরা তৈরি করেছিল, এবং এখান থেকে অর্থাৎ কলকাতা থেকে দর্শনা হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন স্থাপিত হয়। পরবর্তী পর্যায়ে ঈশ্বরদী থেকে আব্দুলপুর স্টেশন হয়ে আবার রাজশাহী হয়ে যেটি চলে, তোরা জাল বলতে খেও জাল যেটাকে বলি আমরা, খেওয়া জাল বা খেও জাল। আচ্ছা আচ্ছা, কয়দিন সময় লাগে আপনার একটা পূর্ণ জাল বানাতে? এটা 1 বছর গেছে ভাই, যারা তৈরি করে বাড়ির ব্যবহারের জন্য। ও, মানে সময়সীমা ঠিক নাই? না, আর সময় নির্দিষ্ট নেই। আপনি কোথায় বাস করেন, মানে আপনি বাড়ি কোথায়? আমাদের বাড়ি আত্রাই। তো এখানে কোথায় এসেছেন? আমি এখানে সব ব্যবসা করি। সব? হ্যাঁ। কই সব আপনার? সব এখানে কিনে বেচা করে নিয়ে আসি, জরুরি দরকার বলে বাড়ি যাচ্ছি। এখন ট্রেনে বাড়ি যাবেন? কোন ট্রেনে যাবেন? স্টেশন ভবনটি খুব নিরিবিলি হওয়ায় এর উপরে অনেককেই দেখলাম বসে বসে সময় কাটাচ্ছেন। এই যে চাচা বসে জাল বুনোচ্ছিল, এর ঠিক পাশেই যে বেঞ্চটি করা আছে কংক্রিটের তৈরি, তার উপরেও মানুষ শুয়ে শুয়ে ঘুমাচ্ছে আরাম করে। অর্থাৎ যাত্রীর সংখ্যা কম, সারাদিনে কয়েকটা মাত্র ট্রেন এখানে থামে, অধিকাংশ ট্রেন হয়তো উপর দিয়ে চলে যায়। আর উপর থেকে এই যে নিচের দৃশ্যটা, এটি আসলেই খুব ভীষণ ভীষণ সুন্দর লাগে। এখানে অনেক বড় বড় গাছ আছে সেই সময় লাগানো। এই নিচের যে বিশাল বড় একটা জায়গা দেখছি, এটি একটা জলাভূমির মতো, অনেক নিচেও একটি জলাভূমি। এই মুহূর্তে পানি আছে, বাট অল্প একটু পানি। আর পুরোটা এইসব এলাকা থেকেই হয়তো মাটি নিয়ে একসময় এই রেল লাইন উঁচুর কাজ করেছিল, সেই কারণে এটা লেকের মতো হয়ে আছে এখন। আমি উপর থেকে ধীরে ধীরে নেমে যাচ্ছি নিচের দিকে, এবং যেখানে আমার মোটরসাইকেলটি রাখা আছে সেখানে গিয়ে আমি এখন মোটরসাইকেলটি নিয়েই চলে যাব আমার পরবর্তী গন্তব্যে। স্টেশন ভবন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে আমি এগিয়ে চললাম হার্ডিঞ্জ সেতুর যত কাছাকাছি যাওয়া যায় সেই দিকে যাওয়ার জন্য। আপনারা সামনেই নদী দেখতে পাচ্ছেন, এটি সেই প্রমত্তা পদ্মা নদী, যার উজানে বাঁধ দেওয়াতে
অর্থাৎ ফারাক্কা বাঁধ দেওয়ার পর থেকে এই নদীর পানির প্রবাহমানতা এবং স্রোত কমে গেছে, যে কারণে এখন নদীতে শীতকালে পানি খুবই কম থাকে আর বর্ষাকালে একটু আসে মোটামুটি, কিন্তু নদীর যে সাংঘাতিক একটা ভয়ঙ্কর অবস্থা, সেই অবস্থাটা নদীর এখন আর নেই। আমি মোটামুটি ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা অত্যন্ত খারাপ দেখছেন আপনার, এর কারণ হলো আমার পিছনেই নতুন একটি রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছে, যেটির নাম রূপপুর স্টেশন। এই স্টেশনের কার্যক্রম চলার সময় এই রাস্তাটি ব্যবহার করা হতো ট্রাকে করে প্রচুর মালপত্র নিয়ে যাতায়াত করতে গিয়ে। এই রাস্তাটি ভেঙে যায়, বালি আনা নেওয়া করতে গিয়ে বালিও পড়ে, এবং যে কারণে রাস্তাটি বালিময় হয়ে আছে। ইদানিং সাধারণ লোকজন একটু চলাচল একটু কমই করে এই পাশ দিয়ে। যাই হোক, আমরা এই মুহূর্তে একদম নদী ব্রিজ এর সন্নিকটে অবস্থান করছি। একটু দূরে ব্রিজের নিচ দিয়ে আরেকটি ব্রিজ দেখা যাচ্ছে, সেটি আসলে লালন শাহ সেতু, যেটি সড়ক সেতু, এবং এই সেতুটি দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গকে সংযোগ করেছে। এই যে ব্রিজটি দেখছেন, এর নিচে যে জায়গাটি পড়ে আছে, পানি থেকে শুরু করে এই রাস্তা পর্যন্ত অনেকটা জায়গা, এই জায়গাটা চর পড়ে আছে, এবং এখানে অধিকাংশ সময় পিকনিক পার্টি এসে পিকনিক করে। এখনও দেখতে পাচ্ছি একটা দল গান টান বাজিয়ে হল্লা করছে। পাশাপাশি এখানে বিকেল হলেই মানুষের ঢল নামে, এখানে ফুচকা চটপটির দোকান বসে যায়, প্রচুর পরিমাণে লোকজন আসে, ঘুরে ফিরে দেখে। এটি আসলে একটি দর্শনীয় স্থান। এটি আগে অনেক সুন্দর ছিল, যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে এর সৌন্দর্য হারাচ্ছে, কারণ রেলওয়ে হেডকোয়ার্টার রাজশাহীতে সরিয়ে নেওয়ার পর থেকে এর হেডকোয়ার্টার এবং তৎসংলগ্ন যে আবাসিক এলাকা ছিল তার শ্রী হারিয়েছে অনেকটা। আমরা ব্রিজের উপর দিয়ে গাড়ি চলতে দেখছি। এই যে মানুষগুলোর কথা আমি একটু আগে বলেছিলাম আপনাদের, তাদেরকে এখন জুম করে দেখা যাচ্ছে, দেখুন। এখানে মেলার মতো বসে যায়, বিকেল হলেই সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যা অতিক্রম করে মেলার মতো বসে যায়। ব্রিজের ওপাশটা হলো কুষ্টিয়া জেলা, ব্রিজের এপাশটা হলো পাবনা জেলা। এটি ঈশ্বরদী উপজেলা পাবনার, আর ওপাশেরটা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা। এই ভেড়ামারাতেও বিদ্যুৎ সংক্রান্ত অনেকগুলো স্থাপনা রয়েছে। ভারত থেকে যে 500 মেগাওয়াটের যে বিদ্যুৎ লাইনটি এসছে, সেই লাইনটিও ভেড়ামারায় এসে মিশেছে, এবং ভেড়ামারায় ওপার থেকে সেটি ভেড়ামারা গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে এই উপর দিয়েই চলে এসছে আর কি। আমি আঙুল দিয়ে আসলে যেটা দেখানোর চেষ্টা করছিলাম সেটি হলো 12 নম্বর গার্ডারটা, যেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপনারা বুঝতে হয়তো পারবেন না, সবগুলো এখন দেখতে একই রকম, বাট গুনে রাখবেন 12 নম্বর গার্ডারটি মুক্তিযুদ্ধের সময় ভেঙে পড়ে গেছিল নদীর মধ্যে, এবং সেই ভেঙে পড়ার পরে এটি আবার নতুন করে স্থাপিত হয়, এবং সেটি অবিকল হয়, প্রায় বোঝা যায় না। এবং এইখানে যে বোমা মেরে এটি ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, সেই বোমার অংশবিশেষ এখনও সংরক্ষিত আছে এই রেল স্টেশনের নিচে যে আমরা জায়গাটি যাব, আবাসিক এলাকা এবং পাশে রেলওয়ে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারের সামনেই এটি এখনও সুরক্ষিত আছে, এটি রাখা আছে, আপনাদের দেখাবো আমি। আমি সেখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি এর আবাসিক এলাকায় ঢোকার জন্য, বা এই যে বিশাল এলাকা জুড়ে যে রেলওয়ে অফিসার্সরা এবং রেলওয়ে কর্মচারীরা এখানে থাকতেন, তাদের যে কোয়ার্টারগুলো, এবং সেখানে যে পুরনো গাছপালা, পুরনো রাস্তাঘাট, অ্যাকচুয়ালি এই জিনিসটাই দেখানোর জন্য এটি আমাকে ভীষণ টানে। এবং আপনারা যারা নস্টালজিয়ায় ভুগেন বা পুরনো শহর, পুরনো গ্রাম দেখতে চান, পুরনো কোনো আবাসিক এলাকা দেখতে চান, সেটি দেখার জন্য আমার মনে হয় পাকশি হবে উপযুক্ত স্থান। খুবই মনোরম, ছায়া ঘেরা সুনিবিড় একটি জায়গা, এবং এখানে যে গাছগুলো আছে এগুলো দেখলে আপনার সত্যিই প্রাণ
এটি একটি বটের গাছ অবশ্য, কিন্তু এটিও যে অনেক বয়স্ক সেটি ওর অবয়ব দেখেই বোঝা যায়। পাশে যে প্রতিষ্ঠানটি, এটি সম্ভবত একটি স্কুল, পাকশির একটি স্কুল এটি। গিয়ে যাচ্ছে লোকজন, বা আমি যাব। এই সামনে ডান দিকে যে রাস্তাটা ঘুরে গেল এটি ইপিজেডের পাশ দিয়ে সোজা চলে গেল ভিতরে, আর বাম দিকে যেটি সেটি রেলওয়ে হেডকোয়ার্টার তথা আবাসিক এলাকা এবং রূপপুর রেলওয়ে স্টেশনের দিকে গেল বাম দিকটা। আমরা রেল লাইনের একেবারে ধারে চলে এসেছি। এইখানে ছিল একসময় একটি স্টেশন, রেলওয়ে স্টেশন, যেটির নাম ছিল পাইলট স্টেশন। এই পাইলট ট্রেনটি ছিল একটি শাটল ট্রেন যা পাকশি থেকে ঈশ্বরদীর মধ্যে যাতায়াত করত, কারণ রেলওয়ের যে কর্মচারীরা বা অফিসাররা তাদের যে ছেলেমেয়েরা লেখাপড়া করতো ঈশ্বরদীতে, বাজার করত, তাদের নেওয়া আনার জন্য টিকিটবিহীন এই শাটল ট্রেনটি এখান থেকেই ছাড়তো। সেই স্টেশনটি এখন আর নেই, সেই ট্রেনটিও নেই, বাট এই রেল লাইনটি নতুন করে আবার তৈরি করা হয়েছে রূপপুর স্টেশনের সঙ্গে সংযোগ দেওয়ার জন্য। এটি নতুন করে করা হয়েছে। এখান থেকে আরেকটু এগোলেই, প্রায় 1 কিলোমিটারের মতো একটু গেলেই সামনের দিকে দক্ষিণ দিকে এই রেল স্টেশনটির অবস্থান। আমরা যাব, সেটিও আপনাদের দেখাবো। এই যে আস্তে আস্তে আমি এগোচ্ছি এবং সামনেই যে ডান পাশের এলাকাটি দেখছেন, এখানে একটি গেট রয়েছে, ডানে একটি গেট, বামে একটি গেট। এই ডান দিকের গেটটি আবাসিক এলাকার গেট, আর বাম দিকেরটি তাদের যে অফিস আদালত ছিল, অর্থাৎ হেডকোয়ার্টার বলি আমরা যেটাকে, সেই অফিসের গেট। এই যে বাম দিকে বিল্ডিংগুলো কিন্তু বড় না, সব একতলা বিশিষ্ট ভবন। এখান থেকে এখনও আশ্চর্য হয়ে যাবে শুনলে, রেলওয়ে হেডকোয়ার্টার 2003 সালে চলে এসছে রাজশাহী শহরে, অথচ এখনও ট্রেনের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটি করা হয় এখান থেকে। অর্থাৎ কোন ট্রেন কোন লাইনে যাবে তার ডিসিশন এখনও দেওয়া হয় এই পাকশি হেডকোয়ার্টার থেকে, এবং ছোট ছোট ভবনের ভিতরেই বসে এখনও কর্মকর্তারা কাজ করছেন এবং রেলের দিক নির্ধারণ করেন। তারা এখানে বসে নির্দেশনা দেন, এখান থেকেই নিয়ন্ত্রণ করেন রেলের গন্তব্য। এই যে আমি ডান পাশে যে এলাকাটি দেখাচ্ছি, এটি হলো আবাসিক এলাকার প্রবেশদ্বার। বাম দিকে একটি ছোট্ট মসজিদ রয়েছে, আর সামনে এই যে সুন্দর জায়গাটি, এটি আসলে আবাসিক এলাকা। এইখানে ঢুকতেই ডান দিকে আছে লেডিস ক্লাব, আছে টেনিস কমপ্লেক্স, হ্যাঁ, তারপরে ভিতরে আছে আরও সুন্দর সুন্দর কিছু ভবন, যে ভবনগুলো ম্যাক্সিমামই একতলা, দোতলা ভবনও একটি বা দুটি রয়েছে, দেখতে অত্যন্ত সুন্দর। আর বড় বড় গাছ আর চিকন চিকন রাস্তা, দুপাশে সবুজের সারি, সব মিলিয়ে আপনি যদি কখনো এখানে আসেন, একটি দিন আপনার অত্যন্ত আনন্দের সঙ্গে সুন্দরভাবে শান্তিময়ভাবে কেটে যাবে, এটি নির্দ্বিধায় বলতে পারি। এই যে বাম পাশটা যেটি, এইটি হলো রেলওয়ে হেডকোয়ার্টার, অর্থাৎ এটি ছিল মেইন অফিস, বা এখনও আছে, অনেকটাই আছে, কার্যকরী আছে, বাট এদের বেশিরভাগ অংশ বা জিএমের কার্যালয়টি এটি রাজশাহীতে চলে এসছে। এই যে বাম দিকে যে অঞ্চলটি আমরা দেখছি, এখানে একটি ইঞ্জিন দেখছেন, এটি একটি লোকোমোটিভ, এবং এটি ন্যারোগেজ ট্রেনের লোকোমোটিভ। এটি অনেক আগেই পরিত্যক্ত হয়েছে, সেই জন্য মিউজিয়ামের মতো এখানে রেখে দেওয়া আছে। আর ঠিক তার পাশেই আপনারা ছোট্ট নিচে সাদা মাথা বিশিষ্ট যেটি দেখছেন, এটি সেই বম্বের অংশ, যে বম্বটি আকাশ থেকে ফেলা হয়েছিল ব্রিজের 12 নম্বর গার্ডারের উপরে,
এবং হাডিস সেতুর 12 নম্বর গার্ডারটি এই বমের আঘাতেই ভেঙে পড়ে গিয়েছিল নদীতে। এই বমটির ক্ষুদ্রাংশ এখন রয়ে গেছে এখানে, স্মৃতিস্বরূপ রেখে দেওয়া হয়েছে, বাকি অংশটা হয়তো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস আপনারা পাকশিতে গেলে এই রাস্তা দিয়ে চলতে চলতে সেই পুরনো দিনের, শতবর্ষের পুরনো সেই স্মৃতিগুলো আপনাকে টোকা মারবে, আপনার মনের মানে কোণে একটু হলেও দাগ কাটবে, একটু হলেও আঁকিবুকি করবে, এবং সেই পুরনো দিনে আপনার ফিরে যেতে মন চাইবে যে এখানে সত্যিই কী ছিল একসময়, কেমন ছিল এই জায়গাটি, কি হতো এখানে। এই সব বিষয়গুলো আপনাকে নাড়া দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকের ব্লগ আমি একটু পরেই শেষ করে দেব, খুব বেশি দূর এগোবো না, কিন্তু আপনাদের কথা দিচ্ছি পরের পর্বে এই আবাসিক এলাকার ভিতরে যত বড় বড় গাছ রয়েছে, খেলার মাঠ রয়েছে, সেগুলো সহ রূপপুর রেল স্টেশন, এই সবগুলো জিনিস নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনারা পরের পর্বটি অবশ্যই দেখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং আমার যারা দর্শক। আল্লাহ হাফিজ।